আমরা সরল দোলগতি নিয়ে আলোচনা করছি। আগের ক্লাসে সরল দোলগতির সরণ নির্দেশক সমীকরণ, সেখান থেকে বেগ, ত্বরণ, পর্যায়কাল, কম্পাঙ্ক ইত্যাদি নির্ণয় করেছি। দশা কি সেটাও জেনেছি। আজকে একটু অন্য জিনিস যাব, যেমন পর্যাবৃত্ত গতির দুটো রূপ আছে। একটা হচ্ছে রৈখিক পর্যাবৃত্ত গতি, আর একটা হচ্ছে আবর্ত পর্যাবৃত্ত গতি বা বৃত্তাকার পর্যাবৃত্ত গতি, যা বলবে। তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে রৈখিক পর্যাবৃত্ত গতির সবচেয়ে সহজ রূপ হচ্ছে সরল দোল গতি। ঠিক সেরকমই বৃত্তাকার পর্যাবৃত্ত গতির সবচেয়ে সিম্পল রূপটা হবে সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি মানে কি? একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে, যদি তার কৌণিক বেগ ধ্রুবক হয়, কৌণিক বেগ ধ্রুবক হলে সেই গতিকে বলবো সমবৃত্তীয় গতি। এটা আমরা ক্লাস 11-তেই বৃত্তীয় গতি চ্যাপ্টারে ছিল, সেখানে পড়েছি যে বস্তু স্থির মানে কৌণিক বেগ নিয়ে বৃত্তাকার পথে আবর্তন করলে সেই গতিকে বলবো সমবৃত্তীয় গতি। এখন আমরা এই সিম্পল হারমোনিক মোশন এবং সমবৃত্তীয় গতি অর্থাৎ রৈখিক পর্যাবৃত্ত গতি যে সহজ রূপ SHM এবং বৃত্তাকার পর্যাবৃত্ত গতির সবচেয়ে সিম্পল রূপ কি? সমবৃত্তীয় গতি। এই দুই গতির মধ্যে সম্পর্ক স্থাপন করব। SHM ও সমবৃত্তীয় গতির মধ্যে সম্পর্ক, একটা সম্পর্ক আছে, আমরা আলোচনা করব। কিরকম সম্পর্ক? দেখো, একটা বস্তু বৃত্তাকার পর্যাবৃত্ত গতি কমপ্লিট করছে। বৃত্তাকার পর্যাবৃত্ত গতি অর্থাৎ সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে O বিন্দু ও এই অভিমুখে বৃত্তাকার পথে ঘুরছে। কৌণিক বেগ ওমেগা, এটা হচ্ছে স্থির মানের মানে বুঝতে হবে ওই বস্তুটার যে আবর্ত পর্যাবৃত্ত গতি সেটাকে বলবো সমবৃত্তীয় গতি। তো এখানে আমি একটা ব্যাস অঙ্কন করলাম আর একটা ব্যাস অঙ্কন করলাম। এটা হচ্ছে O বিন্দু কেন্দ্র। তো একটা বস্তু O বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। ধরো এটা হচ্ছে, আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে M বিন্দু, তাহলে OM সমান হচ্ছে R। ব্যাসার্ধ বৃত্তপথে আবর্তন করছে। তো ও এরকম এইখান থেকে ধরো শুরু করলো, এইখানে গেল, এইখানে গেল, এইখানে গেল, এইভাবে বিভিন্ন অবস্থানে যাচ্ছে, বৃত্তপথ সম্পন্ন করছে। এবার আমি ওই বস্তু কণাটার যে বৃত্তপথের বিভিন্ন অবস্থান আছে, এই অবস্থান থেকে আমি এই ব্যাসটার উপরে লম্ব টানবো। ধরো এই অবস্থানটা ছিল, এখান থেকে লম্ব টানলাম, এইখান থেকে লম্ব টানলাম, আবার এইখান যখন লম্ব টানলাম। তো এই যে লম্বের পাদবিন্দু, ধরো এটা বাদ দাও, ধরো এইখানে যখন এলো, ধরো যখন বস্তু P বিন্দুতে আছে, তখন সেই অবস্থান থেকে ব্যাসের উপরে আমি লম্ব টেনেছি। লম্বের পাদবিন্দু হচ্ছে এইটা, তাকে N বললাম। বস্তু এইখান থেকে এইখানে এলো, লক্ষ্য করো এই বিন্দু থেকে লম্ব টানলে এই লম্বটা আসছে, পাদবিন্দুটা ঠিক N, অর্থাৎ বস্তু কণাটা এইখান থেকে এখানে আসছে। আমি বলতে পারি পাদবিন্দুটা এই অবস্থান থেকে এইখানে এসছে। আবার যখন বস্তু এইখানে এলো, পাদবিন্দু এখানে আসবে। যখন বস্তু এইখানে চলে এলো, লম্বের পাদবিন্দু এইটা। অর্থাৎ দেখো এই এনটা হচ্ছে কি? অঙ্কিত লম্বের পাদবিন্দু। সেই পাদবিন্দুটা এই পথ ধরে চলছে। আবার যখন বস্তু এইখানে এলো, বস্তুর অবস্থান আর লম্বের পাদবিন্দু একই জায়গায় হয়ে গেছে। আবার বস্তু ধরো এইখানে চলে এসছে, লম্ব টানো,
অর্থাৎ পাদবিন্দু কি হলো, বস্তু এদিকে যাচ্ছে, পাদবিন্দু এবার এদিকে হাঁটতে শুরু করেছে। যখন এইখানে এলো এইখানে, এইখানে এলো এইখানে, আবার যখন এখানে এলো এইভাবে আসছে। অর্থাৎ বস্তু বৃত্তপথে সমবৃত্তীয় গতি সম্পন্ন করছে, আর ওই বস্তুর বৃত্তপথের বিভিন্ন অবস্থান থেকে আমি যদি এই ব্যাসটার উপরে লম্ব টানি, সেই লম্বটার পাদবিন্দু মানে এই এন বিন্দুটা এই ব্যাস বরাবর SHM সম্পন্ন করবে। এটাই হচ্ছে সেই মিলটা। কিরকম না, সমবৃত্তীয় গতি সম্পন্ন বস্তু যখন বৃত্তপথে আবর্তন করে তার গতিটা হচ্ছে সমবৃত্তীয় গতি, পর্যাবৃত্ত গতি অবশ্যই, আর তার ওই বৃত্তীয় অবস্থান থেকে ব্যাসের ওপর যদি লম্ব টানি, সেই লম্বের পাদবিন্দু ওই ব্যাস বরাবর, দেখো বস্তু এইখানে, পাদবিন্দু এইখানে, বস্তু এখানে, পাদবিন্দু এইখানে, অর্থাৎ বস্তুটা আবর্তন করছে আর এই পাদবিন্দুটা এই পদ এগিয়ে যাচ্ছে। যখন এখানে চলে এলো, বস্তু আর পাদবিন্দু একই বিন্দুতে হয়ে গেছে। আবার যখন বস্তু এদিকে হাঁটতে শুরু করলো, ঠিক পাদবিন্দুটা এইদিকে যাচ্ছে। অর্থাৎ বস্তু বৃত্তে গতি সম্পন্ন করছে আর পাদবিন্দুটা করছে কি, এই ব্যাস বরাবর SHM সম্পন্ন করছে। অর্থাৎ এইখান থেকে এরকম যাচ্ছে, আবার এরকম যাচ্ছে, এরকম আসছে, এরকম এলো, এরকম গেল, আর পাদবিন্দুটা এরকম গেল। অর্থাৎ এই ব্যাস বরাবর SHM সম্পন্ন করছে। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, এবং আমি দেখাবো প্রমাণ করে গাণিতিকভাবে যে এই যে এন পাদবিন্দু ব্যাস বরাবর গতি সম্পন্ন করছে পর্যাবৃত্ত, এবং সেটা যে সিম্পল হারমোনিক মোশন সেটা আমি দেখাবো। আগে বিষয়টা শুনে নাও। অর্থাৎ মিলটা কি পাচ্ছি না, মিলটা এরকম বলবো যে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান, গতিতে ঘূর্ণায়মান বস্তু কণার বিভিন্ন অবস্থান থেকে ব্যাসের ওপর লম্ব টানলে, লম্ব অঙ্কন করলে ওই লম্বের পাদবিন্দু ব্যাস বরাবর SHM সম্পন্ন করবে। আমি দেখিয়ে দিলাম যে বস্তু এরকম ভাবে যাচ্ছে আর পাদবিম্বটা এই পথ ধরে গেল। বস্তু এখান থেকে এবার এদিকে যাচ্ছে, পাদবিম্ব এরকম যাচ্ছে। অর্থাৎ এই এন পাদবিন্দুটা এই বরাবর এই বিন্দুটাকে সামনে রেখে এবার এদিকে যাওয়া আসা করছে। এইরকম গতিকে পর্যাবৃত্ত গতি বলি, এবং সেই পর্যাবৃত্তটা গতিটা কেমন, SHM প্রকৃতির। আমি সেটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব না, আমরা জানি রৈখিক পর্যাবৃত্ত গতিতে যদি ত্বরণ এবং সরণ পরস্পর সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়, তাহলেই সেই গতি হচ্ছে SHM। আমি দেখে বুঝতে পারছি এই কণাটা এই বরাবর রৈখিক পর্যাবৃত্ত গতি সম্পন্ন করছে, আমি সেটাকে SHM বলে ফেলেছি, আমি প্রমাণ করে দেব। আর বলবো কি, তার আগে বলি যে এই যে বস্তু কণা যে আবর্তন করছে, আবর্তনকারী বস্তু কণাকে বলে নির্দেশ কণা। কার নির্দেশ কণা? ওই SHM এর নির্দেশ কণা। নির্দেশ কণা হচ্ছে ইংরেজিতে বলবো রেফারেন্স পার্টিকেল, এবং বৃত্তপথটাকে বলবো, যে পথে ঘুরছে বৃত্তপথকে বলবো নির্দেশ বৃত্ত বা রেফারেন্স সার্কেল, নির্দেশ বৃত্ত।
নির্দেশ বৃত্ত। এই হলো সম্পর্ক। কি না একটা বস্তু বৃত্তাকার পথে সমবৃত্তীয় গতিতে আবর্তন করলে তার বিভিন্ন অবস্থান থেকে ব্যাসের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ওই ব্যাস বরাবর এসএইচএম সম্পন্ন করবে। এটাই হচ্ছে এই দুইয়ের মধ্যে সম্পর্ক দেখালাম এবং কোনটা কি এটা বলে দিলাম। এবার আমরা এই যে বলেছি এসএইচএম সম্পন্ন করছে সেই গাণিতিক রূপটাকে আমি প্রমাণ করব। তো আমি প্রমাণ করবো, এটা মুছে দিচ্ছি একটু। লম্বের পাদবিন্দুটা যে এসএইচএম সম্পন্ন করছে আমি চিত্রগতভাবে দেখিয়ে দিয়েছি। এবার গাণিতিকভাবে প্রমাণ করব। নির্দেশ বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, ব্যাস, এটা একটা ব্যাস। ধরে নিচ্ছি কোন এক সময় বস্তু কণাটা এইখানে আছে পি বিন্দুতে, আর এই লম্ব টানলাম, এই এনটা হচ্ছে পাদবিন্দু, ও হচ্ছে তোমার কেন্দ্র, ওপিটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ওপি ব্যাসার্ধ। ধরে নিচ্ছি ও এনটা হচ্ছে এক্স, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স। যখন এসএইচএম হয়ে যাবে ওই এক্সটা কি হবে, সাম্য থেকে বস্তুর সরণ, সাম্যবস্থান ও এন, ও থেকে এন দূরত্ব ও এন, এটাকে সরণ বলা হবে। এখন বস্তু যেহেতু বৃত্তপথে ঘুরছে, বস্তু বৃত্তপথে ঘুরছে, পি বিন্দুতে বস্তুর ওপর পি ও পথে, পি ও দিকে, পথে বলবো পি ও দিকে অভিকেন্দ্র ত্বরণ ক্রিয়া করবে। কেন করবে? আমরা জানি বস্তু বৃত্তপথে ঘুরলে পরে বস্তুর উপর ওই ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে অভিকেন্দ্র বল ক্রিয়া করে, আর অভিকেন্দ্র বল ক্রিয়া করছে মানে কি এই বরাবর অভিকেন্দ্র ত্বরণ ক্রিয়া করবে। অভিকেন্দ্র ত্বরণটাকে আমি এ আর বললাম, এ আর বা অভিকেন্দ্র ত্বরণ ওপি বরাবর ক্রিয়া করছে। তো এইটা হচ্ছে একটা ভেক্টর, ত্বরণ তো ভেক্টর, অতএব সেই হিসাবে আমি এই ত্বরণটাকে এই দিকে ভাঙলাম, এই দিকে আর এই দিকে যদি ভাঙা হয়, এই দিকের উপাংশটার নাম দিলাম এ। ত্বরণ, আচ্ছা এই কোণটা ধরে নিচ্ছি থিটা, তাহলে এই কোণটাও থিটা ধরে নিলাম। ত্বরণ এ আর এ ব্যাস বরাবর উপাংশ, এটা ব্যাস, এই ব্যাস বরাবর উপাংশ কত হবে? উপাংশকে যদি এ বলি সেটা কত হবে না এ আর কস থিটা। কেন? এই কোণটা থিটা আছে, এইটা ভেক্টর, আমি এই উপাংশটা চাইছি, অতএব কোণের দিকে উপাংশ মানে কস উপাংশ, অতএব এই ভেক্টরটা সমান এই উপাংশটা মানে কি এই মোট ভেক্টরটার কস উপাংশ, তাই লিখেছি এ আর কস থিটা। আবার আমরা জানি অভিকেন্দ্র ত্বরণ এ আর মানে কি ওমেগা স্কয়ার আর, একটু মনে করে নাও, একটু পড়েছি বৃত্তীয় গতি চ্যাপ্টারে। অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে এটা, অভিকেন্দ্র বল বললে কি হবে না এম ওমেগা স্কয়ার আর ইত্যাদি, এটাও হয় ভি স্কয়ার বাই আর ও হয়, যে কোনো ফর্মে আসবে। এই পেলাম, অতএব তুমি মানটা বসিয়ে নাও ব্যাস বরাবর মানে এই মুখী, ছবি দেখো কত স্যার ওমেগা স্কয়ার আর কস থিটা। এই একটা পার্ট পেলাম। আবার দেখো ত্রিভুজ, ত্রিভুজ ওপিএন, ওপিএন থেকে পাই কি লিখবে না কস থিটা
সমান ON বাই OP মানে x বাই r। অতএব x সমান r cos থিটা। এখন a সমান ওমেগা স্কয়ার লিখলাম, আর এই r cos থিটা জায়গায় আমি x বসাচ্ছি। অতএব a সমান পেলাম ওমেগা স্কয়ার x। এই পেয়ে যাচ্ছি যে দেখো এই ত্বরণটা কোন বরাবর না এই ডিরেকশন বরাবর। এই ডিরেকশন বরাবর মানে কি এই বরাবর। অতএব n পাদবিন্দুর ওপর ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে ওমেগা স্কয়ার x। এর অভিমুখ x এর বিপরীত দিকে। দেখো x এর অভিমুখটা এই দিকে x, আর এ হচ্ছে এই দিকে মানে উল্টো দিকে, x এর বিপরীত দিকে, x এর বিপরীত দিকে। অতএব বলতে পারি a সমান মাইনাস ওমেগা স্কয়ার x। একটু মনে করে দেখো, এটাই হচ্ছে সরল দোলগতির মানে শর্ত কি, ত্বরণ সমানুপাতিক মাইনাস x, এটা হচ্ছে সরল দোলগতির শর্ত। অতএব SHM কণা মানে এখানে n পদবিন্দু SHM সম্পন্ন করছে। অতএব এটি SHM এর শর্ত। অতএব n বিন্দু SHM কমপ্লিট করছে। এই হলো, দেখিয়ে দিলাম যে এই যে সম্পর্কটা আমি ছবি দেখিয়ে বলেছি এবং যেটা বলেছিলাম SHM সম্পন্ন করছে তার প্রমাণটাও করে দিলাম এভাবে। এরপর প্রমাণ করে দিলাম আমরা সমবৃত্তীয় গতি আর SHM এদের মধ্যে যে একটা সম্পর্ক পেলাম, অর্থাৎ একটা কণা বৃত্তপথে সমবৃত্তীয় গতি সম্পন্ন করলে তার বিভিন্ন অবস্থান থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু ব্যাসের উপর অবশ্যই অঙ্কিত লম্ব SHM সম্পন্ন করছে। সেখান থেকে দেখ একটা ভালো জিনিস আসবে, আমি সেটা বলি। আমরা জানি কি x সমান a sin ওমেগা t প্লাস আলফা, এটা হচ্ছে সরল দোলগতির সরল নির্দেশক সমীকরণ। অনেক সময় একে সরল দোলগতির সমীকরণ বলে চালানো হয়, বা এটাও হতে পারে x সমান a sin ওমেগা t। এটা জেনারেল, এটা স্পেশাল কেস, অর্থাৎ SHM কণা সাম্য থেকে যাত্রা শুরু করলে। আবার একটা আছে x সমান a cos ওমেগা t। ঠিক আছে, এইটাকে আমি আরো ভাবে লিখতে পারি কি a sin ওমেগা t প্লাস 0, অর্থাৎ এখানে আলফার মান 0। আলফাকে আগের ক্লাসে বলেছি ইপক বা প্রারম্ভিক দশা, অর্থাৎ সাম্য থেকে যাত্রা শুরু করলে প্রারম্ভিক দশার মান 0 হয়। আর এইটাকে আমি লিখতে পারি x সমান a sin ওমেগা t প্লাস পাই বাই 2। দেখো ত্রিকোণমিতির নিয়মে এইটা মানে এটা হয়। অতএব এই যে আলফা এখানে 0, এখানে পাই বাই 2, এবং দেখতে পাচ্ছি দশাগুলোর মান পেয়ে যাচ্ছি। তো সাইন বলো কস বলো এরা সবই হচ্ছে হারমোনিক ফাংশন, অর্থাৎ এগুলো সবই সরল দোলগতির ইকুয়েশন। তাহলে আমি এর সঙ্গে তাল মিলিয়ে এইরকম সমীকরণ বলতে পারি তো, এটা কস, অতএব a cos ওমেগা t প্লাস আলফা। তার মানে দেখো এই সমীকরণটার সঙ্গে একটা আলফা কোণ যুক্ত আছে, এটাকেও SHM বলা যাবে, কারণ কস ফাংশন, কোসাইন ফাংশন, হারমোনিক ফাংশন। অতএব এটাও হচ্ছে SHM এর সমীকরণ। তুমি যদি বলো 1 2 এই 3 এই 4, এই 1 2 3 বা 4
সবগুলোই কি এসএইচএম এর ইকুয়েশন, সমীকরণ। এখন আমি মোটামুটি ভাবে এই তিনটে কনসেপ্ট দিয়ে দিয়েছি যে কখন কোন সমীকরণটা ব্যবহার করব। জেনারেল ক্ষেত্র এটা একটা স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস। যাত্রা শুরু সাম্য থেকে হলে এইটা, যাত্রা শুরু প্রান্ত বিন্দু থেকে হলে এইটা। আমরা ওই যে বৃত্তীয় গতির আলোচনা করলাম, এইখান থেকে দেখো এই সমীকরণ বা এই সমীকরণই পেয়ে যাব, আমি সেটা এখন করব। তো এরকম ভাবে বলি একটু, আমার দরকার তো এইটা, এই সমীকরণটা পেতে হবে আমাকে। আমি এটা মুছছি না। এটাও বলেছি যে এসএইচ x সমান a cos ওমেগা t প্লাস আলফা, এই তিনটে বুঝতে পেরেছি। এইটা কখন হবে আমি বুঝতে পারছি না, বা বৃত্তীয় গতি দিয়ে আমি অন্যভাবে এগুলোকে প্রমাণ করতে পারবো, দেখাচ্ছি। এটা 4 নম্বর ইত্যাদি বলেছিলাম। দেখো কি হচ্ছে এবার। সেই নির্দেশ বৃত্ত অর্থাৎ একটা বস্তু কণা বৃত্তপথে আবর্তন করছে। এ দুটো ব্যাস, এটা কেন্দ্র, ঠিক আছে, যাই হোক। তো এই পথ বরাবর এসএইচএম সম্পন্ন করবে সেই পাদবিন্দুটা। তো ধরছি এটাকে বললাম এম, বললাম একটা বস্তু কণা বৃত্তপথে এই দিকে আবর্তন করছে ওমেগা কৌণিক বেগ নিয়ে, তীর চিহ্ন অনুযায়ী আবর্তন করছে। সে কোনো এক সময় আছে এইখানে একটা বিন্দুতে P1 বিন্দুতে যাচ্ছে, এবং কোনো এক সময় এই বিন্দুতে আছে কৌণিক বেগ ওমেগা। এইখান থেকে সে এইখানে পৌঁছালো P2 বিন্দুতে। ধরে নিচ্ছি সময় লাগলো কত, t পরিমাণ সময় লাগলো। P1 থেকে P2 তে গেল, সময় লাগলো t পরিমাণ। অতএব এইখানে দেখো বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি হলো। এই কোণটাকে বলবো কৌণিক সরণ। আমরা জানি এই কোণটার মানটা কত হবে। কৌণিক সরণ যদি বলা হয়, ধরো আমি বলছি বিটা হচ্ছে কৌণিক সরণ, তাহলে বিটা মানে কি ওমেগা টি। তো যেমন এস সমান ভিটি হয়, বেগ ইন্টু সময়, কৌণিক সরণ যদি বিটা বলি তাহলে ওমেগা টি হবে। অতএব এই কোণটা কত হলো, ওমেগা টি। কেন না ওমেগা বেগ নিয়ে এই বিন্দু থেকে এই বিন্দু যেতে সময় লাগছে কত, তোমার টি সময় লাগছে। এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে টি সময় লাগছে। অতএব এই ব্যাপারটা কোণ তৈরি হলো। আর ভাবো যে ও তো এইখান থেকে শুরু করেছিল যাত্রা, অতএব এই বেসলাইন, এই ব্যাসের সঙ্গে অলরেডি একটা তার কোণ হয়েছিল, আমি এটা আলফা ধরলাম। তাহলে এই মোট কোণটা কত হচ্ছে, ওমেগা টি প্লাস আলফা। ওমেগা টি প্লাস আলফা সম্পূর্ণ কোণটার মানটা হচ্ছে। আবার বলছি, একটা নির্দেশ কণা এই নির্দেশ বৃত্ত বরাবর ওমেগা বেগ নিয়ে চলছে। ধরলাম কোনো এক সময় P1 বিন্দুতে আছে, তারপরে সে P2 বিন্দুতে গেল। এই P1 থেকে P2 তে সময় লাগলো t, কৌণিক বেগ ওমেগা। অতএব কোণ হচ্ছে কি ওমেগা ইন্টু টি। এইখান থেকে ধরে নিচ্ছে আমি টাইম কাউন্ট করেছি, এখান থেকে এই টিটা কাউন্ট করেছি এখান থেকে। অতএব সে আগেই একটা এই ব্যাসের সঙ্গে কোণ করে বসে আছে। তো এবার আমি কি দেখো কি করছি, এই বিন্দু থেকে আমি একটা লম্ব টানলাম, n লম্ব টানলাম। ও এন ধরছি x, আর ওপি হচ্ছে r। ওপি আর, এখানে ওএম ও আর। আমরা আগেই বলেছি বস্তু কণা বৃত্তপথে ঘুরলে পরে এই এন বিন্দুটা, পাদবিন্দুটা এসএইচএম সম্পন্ন করবে। আর সেই এসএইচএম এর বিস্তার কত হবে, বিস্তারটা কত, বিস্তার হচ্ছে ওএম। ওএম মানেই তো ওপি, মানে হচ্ছে আর। আর আমরা বিস্তারকে কি দিয়ে শিখেছি, এ বলে শিখিয়েছি। অতএব আরটা হচ্ছে এ। এইবার দেখো ত্রিভুজ ওপিএন, ওপিএন থেকে পাই। দেখো তো আমি লিখছি এরকম cos ওমেগা টি প্লাস আলফা। এই সম্পূর্ণ কোণটার মানটা কত, আলফা প্লাস ওমেগা টি, সমান কি হবে ওএন বাই ওপি।
অতএব এইখানে ওএন মানে এক্স আর ওপি মানে আর, অতএব কস ওমেগা টি প্লাস আলফা সমান এক্স, আর আর হচ্ছে ব্যাসার্ধ, এম পদবিন্দু গতির ক্ষেত্রে ওএম কে আমি কি বলতে পারি, ম্যাক্সিমাম সরণ ওএম, ম্যাক্সিমাম সরণ ওএম, ম্যাক্সিমাম সরণকে বিস্তার বলা হয়, অতএব আর মানে বিস্তার, অতএব এক্স বাই এ বললাম। অতএব এইখান থেকে দেখো এক্স সমান এ কস ওমেগা টি প্লাস আলফা চলে এলো, আমার যেটা কাম্য ছিল পেয়ে গেলাম, এটা আমি চাইছিলাম। এটা দেখো যাত্রা শুরু করছে সে এইখান থেকে শুরু করছে, দিয়ে তোমার এই সমীকরণটা পাচ্ছি। অতএব যাত্রা শুরু এইখান থেকে করলে পারে, যদি এইখান থেকেই করে তখন আলফার মানটা শূন্য হয়ে যাবে, হলো। অতএব এই সমীকরণে, এইরকম সমীকরণের ক্ষেত্রে, সাইন যুক্ত সমীকরণের ক্ষেত্রে এসএইচএম এটা 0 ছিল কখন, এই ক্ষেত্রে 0 ছিল মানে কি সাম্য থেকে যাত্রা শুরু করেছিল। আর যদি প্রান্ত থেকে যাত্রা শুরু করে এই সমীকরণের ক্ষেত্রে π/2 বলেছিলাম ইপক। যদি কণাটা প্রান্ত থেকে শুরু করে তাহলে সমীকরণ হচ্ছে এইটা, হলো। তখন তোমার আলফার মানটা কি, এইখান থেকে শুরু করলে আলফার মানটা শূন্য হয়ে যাবে, অতএব এটাও আসছে পেলাম। আবার এই কনসেপ্ট দিয়ে আমি এই সমীকরণটা আনতে পারবো, দেখে নাও একটু। এটা এসএইচএম এর সমীকরণ, একটু আগে বললাম। আবার এই ছবি থেকে আমি অন্য একটা মানে এই সমীকরণটা আনছি, কি করে দেখো, অতএব গুলিয়ে ফেলবে না, যখন যেমন প্রয়োজন আমি সেই সমীকরণগুলো ব্যবহার করব। সাইন করতেও পারি, কস করতেও পারি। দেখো এই একই সমীকরণটাকে কস দিয়ে প্রকাশ করেছি, কসকে সাইন, হ্যাঁ ঠিক আছে, এভাবে চলছে। এরপর দেখো যে আমি করলাম কি, এবার আমি এইটাকে প্রমাণ করব। তার জন্য দেখো আমি এটা থাকলো আর একটা বৃত্ত আঁকছি, ও বিন্দু এন ইত্যাদি আছে। একটা বস্তু কণা সে এইখান থেকে যাত্রা শুরু করলো, হলো, অর্থাৎ তার গতি হচ্ছে এই দিকে গতি, ওমেগা কৌণিক বেগ, সরি ওমেগা কৌণিক বেগ, যাত্রা শুরু করলো সেইখান থেকে, p1টা এইটা, কিছুক্ষণ পরে সে p2 তে গেল, অতএব একটা কোণ তৈরি হলো দুটো অবস্থানের মধ্যে, এই কোণটাকে বলবো ওমেগা টি। আর দেখো সে এই ব্যাসের সাপেক্ষে একটা কোণ অলরেডি আগে থেকেই হয়েছিল, এইখান থেকে শুরু করেছে মানে কি অলরেডি একটা কোণ তৈরি হয়ে গেছে এই ব্যাসের সঙ্গে, এই কোণটা ছিল এই ব্যাসের সঙ্গে, আর এই ক্ষেত্রে আমি করছি এই ব্যাসের সঙ্গে একটা কোণ তৈরি হয়ে গেছে, এবং এইখান থেকে এখানে আসতে টি সময় নিয়েছে। এইবার দেখো ঠিক আগে যেমন এই শেষ অবস্থান থেকে লম্ব টেনেছি, আমি লম্ব টানলাম, এক্ষেত্রেও আমি লম্ব টানলাম, এন লম্ব টানলাম। তাহলে দেখো এই সম্পূর্ণ কোণটা ধরছি আমি থিটা ধরলাম, তাহলে থিটা মানে কি ওমেগা টি প্লাস আলফা, তাহলে এইটা থিটা হলে পরে এই কোণটা থিটা হবে, কেন এই দুটো লম্ব পরস্পর এটা ভেদক, তাহলে এই কোণটাও থিটা। আর ওএন হচ্ছে এক্স, ওএম বা ওপি বা এটা হচ্ছে আর, আর মানে বিস্তার। এই ছবি তো একই জিনিস হলো, এই পথে সে এনটাতে এই পথে যাওয়া আসা করবে। তো এখন ত্রিভুজ ওপিএম থেকে পাই কি পাবো না, সাইন থিটা সমান ওএন বাই ওপি, থিটা হচ্ছে এই কোণটা, সাইন থিটা মানে কি সাইন ওমেগা টি প্লাস আলফা, এখানে আলফা দেখো এই কোণটা, অতএব দুটোর সঙ্গে তালমিল আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, অতএব এক্স সমান আর সাইন ওমেগা টি প্লাস আলফা, আমি এটাকে এ বলতেও পারি, আরটাকে সমীকরণ চলে এলো। দেখো এইখানে পেয়েছিলাম কি x সমান a cos
ওমেগা টি প্লাস আলফা, আর x সমান a sin ওমেগা টি পাওয়া হলো। যদি কণাটা এইখান থেকে না শুরু করে এইখান থেকে করতো, তখন দেখো এই আলফার মানটা শূন্য হয়ে যেত। তখন আলফার মান শূন্য হলে এই সমীকরণটা চলে আসতো। ঠিক একইভাবে এক্ষেত্রেও কণাটা এইখান থেকে শুরু না করে এইখান থেকে করে এইখান থেকে চাপ করে এখানে এলো, সেক্ষেত্রে আলফার মানটা শূন্য হয়ে যেত, তখন এই সমীকরণটা চলে আসতো। অতএব আমি এটাকে বলো এটাকে বলো এটাকে বলো সব সাইন কস ফাংশন আছে, মানে কি এসএইচএম যুক্ত গতি, এই টাইপের গতিকে বলবো সরল গতি বা সরল গতির সমীকরণ। কখন সাইন হবে কখন কস হবে আশা করছি বুঝতে পারছি। বা দেখবেন নিউমেরিক্যাল করার সময় হয়তো একটা অঙ্ক কস দিয়ে উত্তর দেওয়া আছে, তুমি এইটাই শিখেছিলে হয়তো সাইন ভাবছো, এরা ভাবনা আনলে হবে না। ঠিক আছে, মোটামুটি এই দিকটা গেল। নির্দেশ বৃত্ত আর নির্দেশ কণার সাপেক্ষে এসএইচএম কে আমরা ব্যাখ্যা করতে পারলাম এবং সমীকরণগুলোকে আবার একবার ঝালিয়ে নিলাম। এই দিকটা গেল। এবার আমরা এই গতিকে এসএইচএম করে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। আমরা ওই একমাত্রিক গতি পড়েছি বা যে কোনো রৈখিক গতিতে আমরা ওই এক্স অক্ষ বরাবর সরণ, টাইম, ওয়াই অক্ষ বরাবর বেগ, সর ইত্যাদি বার করেছি। ঠিক সেরকমই এসএইচএম কে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন কে লেখচিত্রের সাহায্যে প্রকাশ। এসএইচএম কে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করছি। ধরো একটি কণা এসএইচএম সম্পন্ন করছে, যদি যাত্রা শুরু করে সাম্য থেকে, সেক্ষেত্রে দেখো যে আগে আমরা একটু আগে পেয়েছি, দেখো মনে করে x সমান a sin ওমেগা টি প্লাস আলফা, আর কি পেয়েছি x সমান a cos ওমেগা টি প্লাস আলফা। এইটা ভাববো কখন, যাত্রার অভিমুখটা যদি মধ্যবিন্দু সাম্য থেকে প্রান্তের দিকে হয় এই সমীকরণটা, আর অভিমুখটা যদি প্রান্ত থেকে সাম্যের দিকে হয় তখন এই সমীকরণটা। ঠিক প্রান্ত বিন্দু থেকে হলে পরে কি লিখবো x cos ওমেগা টি, আর ঠিক সাম্য থেকে হলে কি লিখবো x sin ওমেগা টি। হলো, এটা আমরা একটু আগে শিখলাম। তো আমি ধরছি যে কণা এই সমীকরণটা a sin ওমেগা টি হচ্ছে এসএইচএম এর সরণ নির্দেশক সমীকরণ। ধরে নিচ্ছি, তার মানে এ থেকে বুঝবো কি কণাটা যাত্রা শুরু করেছে সাম্য বিন্দু থেকে প্রান্ত দিকে যাচ্ছে। তো আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। দেখো আমি এই বরাবর টাইম আর এই বরাবর এক্স বা সরণকে প্রকাশ করছি। এটা হচ্ছে মূলবিন্দু এবং সরণ সময় লেখা হয়ে যাবে। আমরা এই লেখাটা আঁকবো একটা সম্পূর্ণ পর্যায়ের উপরে। সম্পূর্ণ পর্যায় মানে কি, টাইমের মান 0 থেকে শুরু করে টি পর্যন্ত তার সরণটা কেমন হচ্ছে হিসাব করে কাজ করব। দেখো আমি সেই লেখচিত্র আঁকার জন্য যেগুলো লাগে পয়েন্টগুলো, বিভিন্ন স্থানাঙ্ক খুঁজতে হবে। এই ছবি থেকে দেখো আর বলবো কি টি সমান 2 পাই বাই ওমেগা। অতএব মনে করলে আমি এইটা কি বলতে পারি, এভাবে দেখো এটাকে বলতে পারি x সমান a sin 2 পাই বাই t ইনটু t। কেন না ওমেগা t সমান 2 পাই বাই ওমেগা, অতএব ওমেগা সমান 2 পাই বাই t। এই ওমেগার জায়গায় আমি 2 পাই বাই t বসিয়েছি সুবিধার জন্য। কিরকম করে দেখো, আমি যখন t এর মান t
টি এর মান আমি 0 নেব, তখন এক্স এর মান কত হবে? যখন টি এর মান 0, সবটাই 0, মানে সাইন 0, সাইন 0 এর মান কত? 0, 0 কে এ দিয়ে গুণ করলে কি হবে? 0, অতএব এক্স এর মান 0। টাইমের মান তুমি দাও, এরকম ভাগ করে দেখো, এইটাকে ফুল টাইম ধরলাম, সম্পূর্ণ পর্যায় হচ্ছে টি, তাহলে এটা হবে কি? t/2, এইটা হবে কি তোমার t/4, এইটা হবে 3t/4 ইত্যাদি। তো আমি টাইমের মান t/4 নিলাম। এই সমীকরণে তুমি যদি টি বসিয়ে দাও, a sin 2π আর t এর জায়গায় t/4, সরি এটা t থাকলো, এইখানে t এর জায়গায় t/4, এইটা কাটলো, x সমান a sin 2 কাটলে π/2, অতএব x সমান a × 1, x সমান a। তুমি এই মানগুলো বসিয়ে দিচ্ছি, x এর মান a পেলাম। যদি t/2 টাইম দাও তখন দেখবে 0 হবে, এখানে বসিয়ে দাও, t বসালে টি কেটে যাচ্ছে, sin 2π মানে হচ্ছে 0, অতএব x এর মান 0। আবার কি আসবে? তুমি 3t/4 দাও, দেখবে x এর মান আসবে, মান বসিয়ে দেখবে, ক্যালকুলেটরই হোক বা তোমরা শিখে গেছো, -a আসবে, আর t এর মান দাও, t 0 আসবে। অর্থাৎ এগুলো স্থানাঙ্ক পেয়ে গেলাম। তুমি এই ছবিতে এটা বসাও। আচ্ছা, এই বরাবর আমি ধরছি সরণ, এই বরাবর সরণ, এই পথে কোনটা এসএইচএম সম্পন্ন করছে এবং তার হচ্ছে এই দিকের বিস্তার a আর এই দিকের বিস্তার এটা -a বলছি, হলো। অতএব টাইম যখন 0, ধরে নিচ্ছি কোনটা সাম্যাবস্থানে আছে, এই সমীকরণ তাই বলছে সাম্য থেকে যাত্রা শুরু করছে, টাইমের মান 0 মানে সাম্যতে আছে, লিখলাম, এটাকে গোল করে দিয়েছি। দেখো টাইমের মান যখন t/4, তখন ম্যাক্সিমাম সরণ মানে কি? বিস্তার সমান, এইখানে দেখো এইটাকে ধরলাম, এই পরে এই বিন্দুতে টাইম t/4, এই সময় সরণ কত? x, অর্থাৎ এইটা সরণ। এরপর যখন t/2 টাইম, তখন দেখো সরণ হচ্ছে 0, তারপর যখন t/এটা, তখন দেখো এই পথে -a, t সমান 0 হলে পরে এই হলো। আমি এটাকে এইভাবে যোগ করা হয়, হলো, এই হলো, এটা আরো যাবে, সময় পাওয়ালে আরো হবে। এই হলো এই লেখচিত্রের, এই সমীকরণটার লেখচিত্র হচ্ছে এটা, এটাকে বলবো সাইন কার্ভ। অনেক সময় বলা হয় কি? সাইন কার্ভ, সাইন কার্ভ বলা হয়। অর্থাৎ এই যে এসএইচএম কণা, যার গতির সমীকরণ এইটা, সেই সমীকরণটাকে লেখচিত্র দিয়ে প্রকাশ করলে এটা হবে। আর এই যে ওয়েভ আকারের কার্ভ, এটাকে বলবো কি? সাইন কার্ভ। ঠিক আছে, আবার একটা বলি, এটা একটা দিক গেল, আর একটা বলবো, দিয়ে শেষ করবো, সময় অনেকখানি হয়ে গেছে। এবার ধরো গতি সমীকরণটা 1 নম্বর ছিল, 2 নম্বর বলছি, ধরো x সমান a cos ওমেগা t, এটা সাইন দিয়ে প্রকাশ করেছে, এটা কোসাইন দিয়ে প্রকাশ করব। এটা জানি আমরা, ব্যাখ্যাটা কি? প্রান্ত থেকে যাত্রা শুরু করছে, অতএব এটা হচ্ছে সরল নির্দেশক সমীকরণ। এটাকে আমি এরকম বলতে পারি, a cos of 2π/t into t, এই কনসেপ্ট অনুযায়ী ওমেগার মান 2π/t। অতএব লেখচিত্র আঁকবো, আমি এখানে আঁকছি, এখানে আঁকছি, এই বরাবর টাইম, এই বরাবর সরণ। অতএব দেখো, এই পরে বলছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম বিস্তার, এটা হচ্ছে উল্টো দিকে ম্যাক্সিমাম বিস্তার, ম্যাক্সিমাম সরণ, বিস্তার হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সরণকে বলা হয় কি? বিস্তার। এটা 0, এই বরাবর সরণ, এই প্রকাশ করছি আগের মতোই। এই মোট টাইম হচ্ছে এইটা t, এটাকে t বললাম, এটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছি, এটা হচ্ছে ধরো t
t/4, এটা t/2, এটা 3t/4, এটা t। আমি টাইমটাকে ভাগ করে দিয়েছি। এইখানে আমি যদি শূন্য মান বসাই, টাইমের মান শূন্য বসালে দেখো সবটা শূন্য হয়ে গেল। cos 0 1, অর্থাৎ 1 ইন্টু a, মানে a, x এর মান a। অতএব যখন টাইম শূন্য, বস্তু কোথায় আছে? একবারে প্রান্তে। মনে করে দেখো SHM সাম্যাবস্থান, b প্রান্ত, এটা c প্রান্ত, এটা বলেছি প্রান্ত থেকে শুরু করছে, মানে কি কোথায় আছে বস্তু? এইখানে আছে। এইখান থেকে এইটা কত? a। অতএব এইখানে আছে টাইম শূন্য। আমি যদি এরকম ভাবে করি, এক্ষেত্রেও আমি আগে মানগুলো বার করে নিই। টাইমের মান শূন্য, তখন দেখো x এর মান কত হবে? টাইমের মান শূন্য, x এর মান দেখো a, এই ছবি থেকে। টাইমের মান যখন t/4, সরি একটু ভুল হয়েছে এখানটায়, আমি টাইমের মান শূন্য, আচ্ছা ঠিক আছে, টাইমের মান শূন্য, এটা হলো t/4 যখন দেব এরপরে টাইমটা। তুমি যদি এই সমীকরণে t/4 বসিয়ে দাও, আমি একটু দেখাচ্ছি, এইখানে করে দেখাচ্ছি। x সমান a cos 2π/t আছে ইন্টু t/4, এইটা এটা কাটলো, 2 দুগুণে 4 হলো। x সমান a cos π/2, cos π/2 মানে হচ্ছে কত? cos 90 শূন্য, a ইন্টু শূন্য মানে শূন্য, x এর মান শূন্য, অর্থাৎ এইখানে শূন্য হয়ে গেল। আমি দুটো দেখিয়ে দিলাম, তুমি বাকিগুলো নিজেরা করবে, দেখবে হয়ে যাবে। t এর মান যখন 2 দেব, তখন দেখবে এটা হবে তোমার -a। যখন t এর মান 3t/4 দেব, তখন দেখবে হবে শূন্য। যখন t এর মান t, এই t এর মান t, তখন x এর মান হবে কত? a হবে। এই হলো স্থানাঙ্কের পয়েন্টগুলো পেলাম। এবার আমি বসাবো। টাইম মান শূন্য, x এর মান a বসিয়েছি। টাইমের মান t/4, x এর মান শূন্য, t/4 এ সরণ শূন্য। t/2 এ -a, এই দিকে -a, অতএব এইখানে হবে কি? -a। 3t/4 এ শূন্য লিখলাম। t তে a মানে +a, এই পয়েন্টটা। অর্থাৎ দেখো গ্রাফটা কেমন হচ্ছে। হলো? এটা একটু কাট করে করবে তোমরা, এটা ভালো করে কার্ভ আকারে করতে হবে। ঠিক আছে। অতএব দেখো এটাকে বলবো কোসাইন কার্ভ। কোসাইন কার্ভ, কোসাইন থেকে এসছে, এটা সাইন থেকে এসছে, সাইন কার্ভ। দেখো এই দুটো কার্ভের মধ্যে পার্থক্যটা কি আছে? এটা গ্রাফটা শুরু হয়েছে দেখো এই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে, সাইন কার্ভে সাম্য থেকে শুরু হয়েছে। আমরা শিখেছি কি এই সমীকরণটা কখন আসে? যখন যাত্রা শুরু করে সাম্য থেকে, তখন সাইন আসে। আর এই ছবি দেখতে পাচ্ছি সাম্য থেকে শুরু হচ্ছে, আর এটা হচ্ছে প্রান্ত থেকে শুরু হবে। প্রান্ত শুরু মানে কি? x এর মান প্রথমেই কত? ম্যাক্সিমাম, অতএব x এর মান ম্যাক্সিমাম আছে, তারপরে শুরু হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে সাইন কার্ভ, এটা হচ্ছে কোসাইন কার্ভ। আমরা এভাবে এই গতির সমীকরণকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। নেক্সট ক্লাসে আমি একটা SHM পড়ার সরণের লেখচিত্র করলাম, সেই সময় বেগের লেখচিত্র কেমন হবে, ত্বরণের কেমন হবে, নেক্সট দিন আমরা এগুলো আলোচনা করব। এখানেই শেষ করছি।